কংগ্রাচুলেশনস, আপনি এখন একজন ট্রিলিয়নেয়ার, মানব ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। জেফ বেজোসের মতো 4জন মানুষকে একত্র করলে যা হয়, আপনার সম্পদ তার চেয়েও বেশি। আপনি যদি প্রতিদিন 10 কোটি টাকা করেও খরচ করেন, তবুও আপনার এই টাকা শেষ হতে আরও 2700 বছর অর্থাৎ 2700 বছর সময় লাগবে। পুরো পৃথিবীটা এখন আপনার হাতের মুঠোয়। কিন্তু একটা সমস্যা আছে, সবাই সেটা জেনে গেছে। আপনি এখন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষ। প্রতিটি দেশের প্রতিটি স্ক্রিনে এখন আপনার মুখ দেখা যাচ্ছে। আপনার বাড়ির সামনে শত শত মানুষ ভিড় করে আছে, কারো হাতে ক্যামেরা, কারো হাতে প্ল্যাকার্ড, আর কেউ কেউ শুধু হা করে আপনার জানালার দিকে তাকিয়ে আছে। এই ব্যাপারটা আপনাকে আতঙ্কিত করে তুলছে। কিন্তু আপনি ট্রিলিয়নের, তাই এর সহজ সমাধান আপনার কাছে আছে। আপনি একজন বডিগার্ড নিয়োগ দিলেন না, তাতে হবে না। 2জন, তাও যথেষ্ট নয়। আপনি পুরো একটা সিকিউরিটি ডিটেইল নিলেন, 12জন সশস্ত্র এবং বিশেষভাবে প্রশিক্ষিত অপারেটর, যারা 24 ঘন্টা শুধুমাত্র আপনাকে পাহারা দেবে। সাধারণত কোনো দেশের প্রেসিডেন্টের জন্য যেমন নিরাপত্তা থাকে, ঠিক তেমন। মাত্র 48 ঘন্টার মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল, আপনি এখন নিরাপদ। কিন্তু আপনার পুরনো গাড়িটা দিয়ে আর চলবে না, তাই আপনি একটি বুগাটি কিনলেন না, বরং পুরো বুগাটি কোম্পানিটাই $2 বিলিয়ন কিনে নিলেন। আপনার মোট সম্পদের তুলনায় এটা মাত্র 0.2%। অর্থাৎ বছরে যার আয় 1 লক্ষ টাকা, তার জন্য একটা জ্যাকেট কেনা যেমন কথা, আপনার জন্য পুরো কোম্পানি কেনা তেমনই। আপনার অ্যাকাউন্টেন্ট এটাকে হিসাবের একটি সামান্য ভুল হিসেবে ধরে নিলেন। তবে আপনার থাকার জন্য একটা জায়গা দরকার। আপনার বর্তমান অ্যাপার্টমেন্টের সামনে পাপারাজ্জিদের ভিড়, পুরো দুনিয়া জানে আপনি কোথায় থাকেন। তাই আপনি একটি বিশাল কম্পাউন্ড কিনে নিলেন, 14 একর জায়গা জুড়ে, উঁচু দেয়াল আর লোহার গেট। গেটে 24 ঘন্টা পাহারাদারদের জন্য আলাদা গার্ড হাউস। ভেতরের রাস্তাটা একদম ব্যক্তিগত। গেট থেকে মূল বাড়িটা দেখাই যায় না। $200 মিলিয়ন খরচ হলো কোনো ব্যাপারই না। কিন্তু এত বড় জায়গা তো নিজে নিজে চলবে না, আপনার লোকবল দরকার। হাউসকিপার, মালি, পালা করে কাজ করার জন্য 2জন ব্যক্তিগত শেফ, একজন প্রপার্টি ম্যানেজার, হাউস ম্যানেজার, ড্রাইভার, রক্ষণাবেক্ষণ কর্মী, এমনকি শুধু নিরাপত্তা ব্যবস্থার জন্য আলাদা 8টি স্টাফ। আপনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, যার আবার নিজস্ব আলাদা অ্যাসিস্ট্যান্ট আছে। 1 মাসের মধ্যে আপনার বাড়িতে কাজ করার জন্য 63 জন মানুষ নিয়োজিত হলো। এখন আপনার জীবন আরামদায়ক এবং সুরক্ষিত। সব কিছু একটা মেশিনের মতো নিখুঁতভাবে চলছে। আপনার অনেক সময়, অনেক টাকা, এবং আপনি কিছুটা একঘেয়েমি বোধ করছেন, তাই আপনি খরচ করা শুরু করলেন। আপনি একটি বোয়িং 747 বিমান কিনলেন এবং সেটিকে পুরোপুরি ভেঙে নতুন করে একটি উড়ন্ত রাজপ্রাসাদ বানিয়ে ফেললেন। খরচ হলো $400 মিলিয়ন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপ কিনলেন। পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট ইয়ট বানানোর অর্ডার দিলেন। হেলিকপ্টার প্যাড, সাবমেরিন রাখার জন্য জায়গা, মুভি থিয়েটার, এমনকি একটি আস্ত মেডিকেল সুবিধা। খরচ হলো $600 মিলিয়ন। কিন্তু একটা ব্যাপার কেউ আপনাকে আগে বলেনি, $1 ট্রিলিয়ন আপনার খরচের গতির চেয়েও দ্রুত টাকা তৈরি করে। এমনকি সবচেয়ে সাধারণ বিনিয়োগে টাকা ফেলে রাখলেও আপনার সম্পদ প্রতিদিন কোটি কোটি টাকা বাড়তে থাকে। প্রতি সকালে আপনি যখন ঘুম থেকে ওঠেন, তখন আপনি আগের রাতের চেয়েও বেশি ধনী হয়ে যান। এখন আপনার টাকা গোছানো আছে, নিরাপদ আছে, গাড়ি, বাড়ি, লোকজন সবই আছে। কিন্তু আপনার হঠাৎ কফি খেতে ইচ্ছে হলো, ঠিক সেই জায়গাটি থেকে যেখানে আপনি বছরের পর বছর ধরে যাচ্ছেন। আপনার সিকিউরিটি টিমের সেখানে যাওয়ার জন্য 45 মিনিট আগে নোটিশ দরকার। যখন আপনি পাপারাজিদের ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন, তখন দেখলেন কফি শপের প্রতিটি মানুষ কথা বলা বন্ধ করে দিয়েছে। বারিস্তার হাত কাঁপছে। কোনার একটি টেবিল থেকে কেউ একজন ল্যাপটপের আড়াল থেকে আপনার ভিডিও করছে। আপনি কফি নিলেন, স্বাদটা আগের মতোই আছে, কিন্তু আপনার চারপাশের সব কিছু বদলে গেছে। আপনি সেখানে যাওয়া বন্ধ করে দিলেন। আপনি কারোর জন্য বিরক্তির কারণ হতে চান না, কিন্তু এই টাকা দিয়ে তো ভালো কিছুও করা যায়, তাই না? তো আপনি দুর্যোগ ত্রাণের জন্য $500 মিলিয়ন একটি চেক লিখলেন। মিডিয়া বড়জোর আধবেলা এটা নিয়ে খবর দেখালো, কারণ আপনার সম্পদের তুলনায় $500 মিলিয়ন মানে হলো আপনার 1 সপ্তাহের অলস আয়। মানুষ একদিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো, তারপর তারা আরও চাইতে শুরু করলো। মানুষ সবসময় আরও চায়, কিন্তু বাইরের মানুষের চেয়ে আপনার কাছের মানুষরাই আপনাকে বেশি ভোগাতে শুরু করলো। আপনার ফোন সব সময় বাজে, কিন্তু কোনো বন্ধুর ফোন আসে না। ফোন আসে উকিল, ওয়েলথ ম্যানেজার, রাষ্ট্রের প্রধান বা চ্যারিটি ডিরেক্টরদের কাছ থেকে। সবাই আপনার সাথে দেখা করতে চায়। তারা চায় তাদের প্রজেক্টে আপনার নামটা থাকুক, আপনার সইটা তাদের চেকের মধ্যে থাকুক। পুরনো বন্ধুরা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ শুধু যোগাযোগ বন্ধ করে দিল। যারা এখনও যোগাযোগ রাখে, তাদের গলার স্বর বদলে গেছে। তারা খুব মেপে মেপে কথা বলে, যেন প্রতিটি শব্দ বলার আগে তারা ওজন করে নিচ্ছে। আপনি আপনার কলেজের রুমমেটকে উইকেন্ড কাটানোর জন্য দাওয়াত দিলেন। কথা শেষ করার আগেই সে রাজি হয়ে গেল। যখন সে এলো, সে সব কিছুর প্রশংসা করতে লাগলো।
বাড়ি, বাগান, মদ, গেস্ট রুম সব কিছু। আপনি যা বললেন সে তাতেই সায় দিল। আপনার পচা জোকসেও সে হাসলো। সে কোনো কিছুতেই আপনার বিরোধিতা করলো না, অথচ আগে সে আপনার সাথে সব কিছু নিয়ে তর্ক করত। সিনেমা, রাজনীতি, খাবার জায়গা। সেই তর্কটা ছিল আপনাদের বন্ধুত্বের ভিত্তি। কিন্তু সেই বন্ধুত্ব এখন আপনার উদ্বেগের তালিকার একদম নিচে। কারণ এরপর মামলা শুরু হলো। একটা বা দুইটা নয়, প্রথম 6 মাসেই 17টা মামলা। একজন পুরনো বিজনেস পার্টনার দাবি করলো যে 9 বছর আগে আপনি তাকে ঠকিয়েছেন। দূরের কোনো এক শহরের এক মহিলা দাবি করলো যে আপনি তাকে 2019 সালে এক চ্যারিটি অনুষ্ঠানে $10 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ আপনি জীবনে কোনোদিন ওইদিকে যাননি। এর বেশিরভাগই ভুয়া। আপনার লিগ্যাল টিম সেটা জানে। তারা ভিত্তিহীন শব্দটি এত বেশি ব্যবহার করে যে শব্দটির মানেই হারিয়ে গেছে। কিন্তু প্রতিটি মামলা লড়তে লাখ লাখ টাকা খরচ হয়। প্রতিটি মামলার জন্য হেডলাইনে আপনার নাম আসে। আপনাকে স্টেটমেন্ট দিতে হয়, ডিপোজিশন দিতে হয়, অথবা সেটেলমেন্ট করতে হয়। আপনার উকিলরা বলল এটা সয়ে নিতে। যখন আপনার $1 ট্রিলিয়ন থাকবে, তখন মানুষ সব উপায়ে তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। আপনি 3টি মামলা সেটেলমেন্ট করলেন। মামলার সত্যতা ছিল বলে নয়, বরং জনসম্মুখে মামলা লড়ার চেয়ে চেক লিখে দেওয়াটা সস্তা। এখানে 1 মিলিয়ন, ওখানে 2 মিলিয়ন, এগুলো আপনার কাছে শুধু খুচরো পয়সা। কিন্তু প্রতিটি সেটেলমেন্টের খবর যখন বের হয়, তখন আরও 5টি নতুন মামলার জন্ম দেয়। আপনার বছরের লিগ্যাল বাজেট $40 মিলিয়ন ছাড়িয়ে গেছে। একটি ল ফার্মের পুরো একটা ফ্লোর শুধুমাত্র আপনার মামলাগুলো দেখার জন্য কাজ করে, অথচ তাদের অধিকাংশের সাথে আপনার কোনো দিন দেখাই হয়নি। তারা প্রতি সপ্তাহে আপনার কাছে পাতার পর পাতার রিপোর্ট পাঠায়। একদল মানুষ যারা শুধু আপনার টাকা চায় এবং তার জন্য আদালতে মিথ্যা বলতে দ্বিধা করে না। জীবন এভাবেই চলতে থাকে, অথবা চলার অভিনয় করতে থাকে। তারপর একদিন আপনার সাথে তার দেখা হলো। সে বুদ্ধিমান এবং একদম সাবলীল। সে একবারের জন্য টাকার কথা তুলল না। আপনি বারবার তার সাথে দেখা করতে লাগলেন। 3 সপ্তাহ পর মনে হলো এবার সত্যিই কিছু একটা হতে চলেছে। তারপর আপনি কিছু কিছু জিনিস খেয়াল করতে শুরু করলেন। সে কথার প্রসঙ্গে আপনার কেনা সেই দ্বীপটির কথা তুলল, অথচ আপনি তাকে সেটা বলেননি। সে আপনার পাইলটের নাম জানে। শহরে ঘোরার জন্য আপনি কোন গাড়িটা পছন্দ করেন সে তাও জানে। খুব ছোট ছোট সব বিষয়। এর মানে হলো আপনাদের দেখা হওয়ার আগেই সে আপনাকে নিয়ে ইন্টারনেটে ব্যাপক রিসার্চ করেছে। অবশ্য সবাই তাই করে। কিন্তু এখন প্রতিটা মুহূর্তে আপনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, সে কি আপনাকে ভালোবাসে, নাকি আপনার এই রাজকীয় জীবনকে? এই কম্পাউন্ড, প্রাইভেট জেট আর এই আকাশ ছোঁয়ার সুযোগ সুবিধা, একবার এই প্রশ্নটা আপনার মাথায় ঢুকে গেলে আর বের হয় না। আপনি তাকে অন্য চোখে দেখতে শুরু করলেন। আপনি ফোন করা বন্ধ করে দিলেন। সে দুবার টেক্সট করলো, তারপর সেও থেমে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 2 সপ্তাহ পর একটি ট্যাবলয়েড ম্যাগাজিনে খবর ছাপা হলো, ট্রিলিয়নেয়ারের গোপন প্রেম। রেস্টুরেন্টে আপনাদের ছবি, আপনার কম্পাউন্ড থেকে তার বেরিয়ে যাওয়ার ছবি, আর ভেতরের কোনো এক সোর্সের দেওয়া গোপন তথ্য। আপনি সেটা বিক্রি করেননি, সেও করেনি। রেস্টুরেন্টের কোনো ওয়েটার বা কোনো ভ্যালেট ড্রাইভার ছবিগুলো তুলে ফোন করে বিক্রি করে দিয়েছে। এখন চারদিকে তার নাম, তার মুখ, তার পেশা, এমনকি তার বাসাও সবাই চিনে গেছে। অচেনা মানুষ তাকে হুমকি দিচ্ছে। আপনার সাথে দেখা হওয়ার আগে তার একটি সাধারণ ব্যক্তিগত এবং পরিচয়হীন জীবন ছিল। আপনি শুধু তার সাথে ডিনারে বসে সেই জীবনটা চিরতরে মুছে দিয়েছেন। আপনার পিআর টিম বিবৃতি তৈরি করলো, উকিলরা নোটিশ পাঠালো, কিন্তু কোনো কিছুই আর আগের মতো হলো না। আপনি তাকে একটি ক্ষমা চেয়ে মেসেজ পাঠালেন। সে মেসেজটা পড়লো, কিন্তু কোনো উত্তর দিল না। এর পরপরই আপনার অতীত নিয়ে আরও খবর আসতে শুরু করলো। আপনার পুরনো কেউ একজন আপনার ছাত্রজীবনের গোপন কথা, কিছু পুরনো ছবি আর আপনার 24 বছর বয়সে কিছু টেক্সট মেসেজ বিক্রি করে দিল। 2011 সালের কোনো এক পার্টিতে বলা আপনার একটি জোকস বা তামাশাকে প্রসঙ্গের বাইরে এনে এমনভাবে হেডলাইন করা হলো যে আপনাকে একজন ভিন্ন গ্রহের মানুষ মনে হতে লাগলো। মাত্র 48 ঘন্টার মধ্যে সবাই আপনাকে ঘৃণা করতে শুরু করলো। যারা আপনাকে কোনোদিন দেখেইনি, তারাও 15 বছর আগের একটা কথার ভিত্তিতে আপনার চরিত্র বিচার করতে বসে গেল। আপনার ক্রাইসিস পিআর টিম একটাই কথা বলল, স্যার, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। উত্তর দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। তো আপনি আপনার অফিসের 7টি স্ক্রিনের সামনে বসে তাকিয়ে রইলেন। আপনার একজন বন্ধু আপনার পুরনো স্মৃতিগুলো মাত্র $2.5 লাখ বিক্রি করে দিল। আপনি তাকে ফোন করতে পারবেন না, তাকে শাসাতে পারবেন না, এমনকি কে এটা করেছে তাও নিশ্চিত করতে পারবেন না, কারণ সেটা করলেও আবার নতুন খবর তৈরি হবে। আপনি শুধু চুপচাপ বসে রইলেন। রোববার সকালে আপনার মা ফোন করলেন। তার গলার স্বর আগের মতোই আছে। আপনি ঠিকমতো খাচ্ছেন কিনা জানতে চাইলেন। তার বাগানে একটা পাখি এসে জ্বালানি করছে, সেই গল্পটাও শোনালেন। 10 মিনিটের জন্য আপনার মনটা হালকা হলো। আপনি প্রায় ভুলে গেলেন আপনার জীবনটা কি হয়ে গেছে। তারপর তিনি আপনার ভাইয়ের কথা তুললেন। আপনার ভাই মাকে ফোন করতে বলেনি, সে কোনোদিন বলবেও না,
কিন্তু তার মর্টগেজ বাকি পড়ে আছে, গাড়িটা ঠিক করা দরকার। আপনার কাছে তো দেশ কেনার মতো টাকা আছে, তাই না? আর সে তো আপনার আপন ভাই। আপনার কোনো ধারণাই ছিল না যে সে এতটা কষ্টে আছে। আপনি সেদিন বিকেলেই তাকে কয়েক মিলিয়ন ডলার পাঠিয়ে দিলেন। সে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্যও ফোন করলো না। 3 মাস পর এক ছুটির দিনে আপনি যখন পুরো পরিবারকে আপনার 747 বিমানে করে ডিনারে নিয়ে গেলেন, আপনার ভাই টেবিলে একদম শেষ মাথায় বসে থাকলো। সে আপনার কাজিন আর খালার সাথে কথা বলল, কিন্তু আপনার সাথে নয়। আপনি যখন তার চোখের দিকে তাকানোর চেষ্টা করলেন, সে তার প্লেটের দিকে তাকিয়ে রইল। ডেজার্ট আসার আগেই সে কাউকে বিদায় না জানিয়েই চলে গেল। 1 সপ্তাহ পর আপনার মা আবার ফোন করলেন। এবার তার গলা নিচু। তিনি জানালেন আপনার ভাই আপনার কাজিনকে বলেছে যে আপনি পরিবারটাকে ধ্বংস করে দিয়েছেন। টাকা আসার পর থেকেই সব কিছু বদলে গেছে। আপনার মা কোনো পক্ষ নিচ্ছে না। তিনি শুধু কি করবেন বুঝতে পারছেন না বলে আপনাকে জানালেন। তার এখন নিরাপত্তা বাহিনী আছে, যা তিনি চাননি। এক ছেলে অন্য ছেলের সাথে কথা বলে না। আর যে পরিবারটা এক সময় রান্নাঘরে ছোট্ট টেবিলে আড্ডা দিত, তাদের এখন আস্ত একটা বিমান আর ক্যাটারিং স্টাফ লাগে একসাথে বসার জন্য। আপনি বললেন আপনি ভাইয়ের সাথে কথা বলবেন, কিন্তু আপনি কি বলবেন সেটা বললেন না। আপনি তো টাকাটা ফেরত নিতে পারবেন না, জেট বিমানটাকে মুছে দিতে পারবেন না। আপনার ভাইয়ের বাড়ির সামনে 2জন সশস্ত্র প্রহরী ছাড়া আপনি ঢুকতে পারবেন না। আপনাদের জীবনের মাঝখানে যে বিশাল গ্যাপ তৈরি হয়েছে তা কোনো কথা দিয়ে পূরণ করা সম্ভব নয়, তাই আপনি চেষ্টা করা ছেড়ে দিলেন। কিন্তু আপনার কম্পাউন্ড চলতে থাকলো। সেই 63 জন কর্মী মেশিনটাকে সচল রাখলো। আপনার হঠাৎ মনে হলো এই স্টাফদের রুটিনটাই আপনার এখন একমাত্র স্বস্তি। তারপর আপনার হেড অফ সিকিউরিটি আবার একটা মিটিং ডাকলেন। আপনার হাউস হোল্ড স্টাফদের একজন ট্যাবলয়েডের কাছে নিয়মিত তথ্য পাচার করছে। সিকিউরিটি টিম মেটাডেটা অ্যানালাইসিস করে সেই ছবিটা কোন জানালা দিয়ে তোলা হয়েছে তা বের করে ফেলেছে। জানা গেল সেটা রিয়া, আপনার হাউসকিপার। বুধবার সকালে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আপনি দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখলেন রিয়া একটা কার্ডবোর্ড বক্স নিয়ে চলে যাচ্ছে। সে একবারও উপরের দিকে তাকালো না। স্যুট পরা একজন লোক তাকে গেট পর্যন্ত এগিয়ে দিল। সে গাড়িতে উঠে চলে গেল এবং গেটটা বন্ধ হয়ে গেল। রিয়া চলে যাওয়ার পর আপনি অনেকক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে রইলেন। পুরো ঘরটা খা খা করছে। আপনার টিম শুক্রবারের মধ্যেই তার জায়গায় নতুন একজনকে নিয়োগ দিয়ে দিল। কিন্তু একের পর এক ঘটনা ঘটতেই থাকে। মঙ্গলবার বিকেলে আপনি আপনার ইয়ট নিয়ে সমুদ্রে বেরোলেন। সমুদ্রের নীল রংটা এত সুন্দর যে মনে হয় নকল। সূর্যাস্তের সময় সবকিছু সোনালি হয়ে গেল। ডিনারের টেবিলে মিশেলিন স্টার শেফের তৈরি করা চমৎকার খাবার সাজানো, কিন্তু বিশাল টেবিলে খাবার সাজানো মাত্র একজনের জন্য। রাতে আপনি ফিরে এলেন। আপনার বেডরুমটা আপনার পুরনো আস্ত অ্যাপার্টমেন্টের চেয়েও বড়। আপনি শুয়ে আছেন, ছাদটা অনেক সাদা। রাত 3টার দিকে আপনার ঘুম ভেঙে গেল। আপনি উঠে দাঁড়ালেন। পুরো কম্পাউন্ড নিঝুম হয়ে আছে। থিয়েটার রুমটা খালি, 60টি সিট পড়ে আছে। লাইব্রেরিটা খালি। আপনি মেইন করিডোর দিয়ে হাঁটছেন। সেখানে একমাত্র শব্দ হলো সিকিউরিটি ক্যামেরার যান্ত্রিক গুঞ্জন, যা আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করছে। আপনি থামলে ওটাও থামে, আপনি হাঁটলে ওটাও ঘোরে। আপনি বাইরে বাগানে গেলেন। ঘাসগুলো ভেজা, পায়ের নিচে খুব ঠান্ডা লাগছে। আপনি লনের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। এই আকাশটা ঠিক সেই আকাশে আছে যা আপনি গরিব থাকার সময় দেখেছেন। সেই একই তারা, একই নিস্তব্ধতা। আগে আপনি আপনার পুরনো অ্যাপার্টমেন্টের ছাদে শুয়ে ঘন্টার পর ঘন্টা এই আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তখন ভাড়ার টাকা থাকতো না, কিন্তু আপনার মনে কোনো দুশ্চিন্তাও ছিল না। তারাগুলো এক চুলো নড়েনি, কিন্তু এর নিচের সব কিছু বদলে গেছে। ঠান্ডায় হাড় কাঁপতে শুরু করলে আপনি ভিতরে চলে গেলেন। ইতালিতে 1 সপ্তাহ কাটিয়ে আপনি যখন ফিরে এলেন, আপনার অ্যাসিস্ট্যান্ট বিমানবন্দরে আপনাকে স্বাগতম জানালো। সে জানতে চাইল ট্রিপ কেমন ছিল। আপনি বললেন চমৎকার। এখন আবার সেই কম্পাউন্ডে ফিরে যাওয়ার পালা। সেই বড় গেট দিয়ে ভেতরে ঢুকলেন, গার্ড হাউস পার হলেন, সেই সুইমিং পুল যা আপনি মাত্র 3বার ব্যবহার করেছেন, সেই টেনিস কোর্ট যা আপনি কোনোদিন ছোঁননি, সেই মদের ভাণ্ডার যার একটি বোতলের দাম সাধারণ মানুষের কয়েক মাসের ভাড়ার চেয়েও বেশি। আপনি আপনার অফিসে গিয়ে বসলেন। 7টি স্ক্রিনে আপনার পোর্টফোলিও, আপনার কোম্পানি, আপনার ক্যালেন্ডার আর নিউজ স্টিকারে প্রতি 30 সেকেন্ড পর পর আপনার নাম দেখা যাচ্ছে। বাইরে সিকিউরিটির শিফট পরিবর্তন হচ্ছে। নতুন মুখ পুরনোদের জায়গা নিচ্ছে। মালি বাগানের ঘাস কাটছে। 60 জনের বেশি মানুষ এখানে কাজ করে, কিন্তু এই বিশাল বাড়িতে আপনিই একমাত্র যিনি এখানে বাস করেন।